নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের খেলাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, আপনারা তো পেতনি, শাকচুন্নি, ব্রহ্মদৈত্য, স্কন্ধকাটা, পিশাচ, পিশাচিনী, বেতাল এইসব ভূতের নাম অনেক শুনেছেন। একটু মনে করে বলুন দেখি, চোরাচুন্নির নাম কেউ শুনেছেন? আশা করি শোনেননি। তবে চোরাচুন্নি কেমন ধরনের ভূত, কি তাদের বৈশিষ্ট্য, তা জানতে গেলে আপনাকে শুনতে হবে আমাদের আজকের নিবেদন ডক্টর সৌরভ বাগের কলমে চাঁদডোবার চোরাচুন্নি। ডাক্তার সৌরভ বাগের জন্ম 1988 সালের 31শে অক্টোবর হুগলি জেলার সিঙ্গুরে। পেশাগতভাবে চিকিৎসক হলেও ভালোবাসেন গল্প পড়তে ও শুনতে। সময় সুযোগ পেলে নিজের ভাবনা ও কল্পনাকে বন্দী করেন লেখনীর মাধ্যমে। ফেসবুকের বিভিন্ন সাহিত্য গ্রুপ এবং সেখান থেকে প্রকাশিত পত্রিকায় তিনি লেখালেখি করেন। মূলত কবিতা ও অনুগল্প তার প্রিয় বিষয়। ব্যক্তিগতভাবে প্যারানর্মাল বিষয়ে বিশেষ আগ্রহী। এছাড়াও বিভিন্ন ইউটিউব অডিও এবং শর্ট ফিল্ম চ্যানেলের সাথেও কাজ করেন অবসর সময়। তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। সঙ্গে আছি গল্পের সূত্রধার আমি মোনালিসা। বুঝলি সুমন, আমাদের প্যারানর্মাল ইনভেস্টিগেশনের ভিডিওগুলো কিন্তু সাড়া ফেলে দিয়েছে। দুদিনে 5,000 ভিউ, ভাবা যায়? মোবাইলের ওয়াইটি স্টুডিওটা খুলে খুঁটিনাটি দেখতে দেখতে বলল শেখর। নিতু 3 কাপ ধুমায়িত কফি একটা ট্রেতে নিয়ে এসে সুমনের সামনে টেবিলটায় রাখলো। তাহলে আমাদের জনপ্রিয়তা বাড়ছে, কি বলিস? কার আইডিয়া ছিল বল? নিতুর কথায় চোখ নাচিয়ে হাসি হাসি মুখে বলল শেখর। সে তো 100 বার। এইসব অদ্ভুত আইডিয়া তো তোর মাথাতেই আসে। গম্ভীরভাবে বলল সুমন। কেন? তুই তো এমনিতেই ভূত খুঁজে বেড়াতিস, আমি সেটাকে অর্গানাইজ করলাম। অদ্ভুত কেন হবে? আমি কাজটা করতাম নিজের ইচ্ছায়। আমি প্রমাণ করতে চাইতাম ভূত বলে কিছু হয় না, আর তুই সেটা বিজনেসে নিয়ে গেলি। এখন আমার ইচ্ছে কিছু হয় না, সব তোর আর তোর ওই ফলোয়ারদের ইচ্ছেতে, না হলে টাকা উপার্জনের ইচ্ছেতে। কেন যে রাজি হয়েছিলাম তোর কথায় কে জানে। শেখর কিছু একটা বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে নিতু বলে উঠল, থাম তো, কফি খা। কিছু করে যদি 2-4 পয়সা আসে ক্ষতি কি? তাছাড়া ওরা যে আছে এটা তো সত্যি। আমি যে তাদের বুঝতে পারি, অনুভব করি, এটা তো মিথ্যে নয়। তার প্রমাণ তুই আগেও পেয়েছিস। সুমন আর কিছু বলল না। নিতুর সাথে ঝামেলায় গেলে হারগিসও জিততে পারবে না, উল্টে সারাটা দিনই নষ্ট। এবারে আর 2-4 পয়সা নয় নিতু, পুরো 20,000 টাকা। কফিতে চুমুক দিয়ে বলল শেখর। বলিস কি? নিতু হাঁ হয়ে গেল। তাহলে আর বলছি কি? কাজটা কি করতে হবে? ভূত সেজে আমাদের নাচতে হবে? সুমন বেশ গম্ভীর গলায় জানতে চাইল। না, ভূতের নাচন থামাতে হবে। কলকাতার এক বড় বিজনেসম্যান রজত সেন এই অফার দিয়েছেন, চাঁদডোবা যেতে হবে। ওকে, বুঝলাম। তার আগে একবার মিস্টার সেনের সঙ্গে কথা বলা জরুরি। সুমন গম্ভীরতাটা বজায় রেখেই বলল, তাহলে কাল মিটিং ফিক্স করছি, ঠিক সকাল 10টায় ওনার সল্টলেকের অফিসে। কফি মাগটা নামিয়ে রাখতে রাখতে বলল শেখর। আচ্ছা, এই চাঁদডোবা জায়গাটা কোথায়? পূর্ব মেদিনীপুরের কোনো একটা গ্রাম, এটুকুই বলেছেন। মনে হয় 5 কাছাকাছি হবে। গ্রেট। আমি বরং আজ রাতে চাঁদডোবা নিয়ে গুগল বাবু কি বলেন ঘেঁটে দেখি। তোরা এই গুবাবুতেই ডুবে থাক। সুমন টিপ্পনি কাটল। নিতু মুখ বাঁকিয়ে উঠে গেল। সকাল 10:10 মিস্টার সেন হন্তদন্তভাবে অফিসে প্রবেশ করলেন। ওদের দেখেই একটু হেসে বললেন, সরি, এক্সট্রিমলি সরি। আসলে আমার একটু দেরি হয়ে গেল। আসুন, আমার কেবিনে আসুন। রিসেপশনের চা আর কিছু জল খাবারের অর্ডার দিয়ে সুমনদের নিয়ে নিজের কেবিনের দিকে পা বাড়ালেন মিস্টার সেন। আপনারা বসুন। আমি আরেকবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের এতক্ষণ অপেক্ষা করিয়ে রাখার জন্য। এক্সট্রিমলি সরি। না না, এটা কোনো ব্যাপার নয়। শেখরকে মাঝখানে থামিয়ে দিয়ে সুমন বলল, আমরা মিনিট 15 হলো বসেছিলাম। যদিও আমি সময়ের ব্যাপারে খুব নিয়ম মেনে চলি, তাও এতবার সরি বলার দরকার নেই। কাজের কথা আসা যাক।
আগে একটু চা টিফিন হয়ে যাক। আমরা খেয়েই এসেছি। আপনি বরং আমাদের বিষয়টা পরিষ্কার করে বলুন। ঠিক আছে, যেমন আপনার ইচ্ছে। আসলে আমি রিয়েল এস্টেটের ব্যবসা করি, সেটা তো আপনারা জানেনই। আমি কলকাতায় বেশ কিছু বড় প্রজেক্ট করেছি, মেনলি হাউজিং সোসাইটির। কাজ চলছে আরও বেশ কিছুর। তেমনই একটা প্রজেক্ট আমি নিয়েছি, যার নাম বিউটি ভিলেজ স্টে। সারা বাংলার মধ্যে দেখতে সুন্দর গ্রাম বেছে নিয়ে আমরা কিছু কটেজ করছি, যেখানে সব আধুনিক ব্যবস্থা থাকবে। 2-3 দিন আরামসে শহরের লোকেরা ছুটি কাটাবে গ্রাম্য পরিবেশে, এই আর কি। আধুনিক ব্যবস্থায় গ্রামের অনুভূতি পাবে বলছেন? সুমনের কথা শুনে হাসলেন মিস্টার সেন। আপনি কি মিন করতে চাইছেন আমি বুঝেছি। আসলে কি বলুন তো, যা চলে আমরা সেটাই চালাই। আমার কাছে জীবনটা লস অ্যান্ড প্রফিট স্টেটমেন্ট ছাড়া আর কিছুই নয়। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন আর কি বলছিলেন। শেখর তাড়া দিল। হ্যাঁ, যা বলছিলাম, ওই প্রজেক্টটা আমি করছি বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, এই 4টে জায়গায় 4টে গ্রামে। সবগুলো ঠিকই আছে, সমস্যা শুধু পূর্ব মেদিনীপুরের চাঁদডোবায়। এর জমিটা অনেকটা বড়। জমির ঠিক মাঝে একটা পুরানো বনেদি জমিদার বাড়ি আছে। অনেকদিন কেউ থাকে না সেখানে। স্থানীয়রা বলে ভূতের বাড়ি, তাই বিক্রি হয় না। বর্তমান মালিক ওটা বেশ সস্তায় আমায় দিয়েছেন। তাহলে আর সমস্যা কোথায়? আমি ওটা ভেঙে রিসর্ট টাইপ বানাতে চাই, কিন্তু ওখানে মজুর পাওয়া যাচ্ছে না। ওই বাড়ি ভাঙতে কেউ রাজি হচ্ছে না। ত্রিসীমানায় পর্যন্ত কেউ পা বাড়ায় না। আপনি আমাদের থেকে কি চান? নিতু এতক্ষণে মুখ খুলল। আপনারা ওটাকে দেখে যদি বলেন যে ওখানে কিছু নেই, তাহলে ওটা আমি ভাঙতে পারি। লোকের মন থেকে ভয় সরে গেলে কাজটা আমার অনেক ইজি হয়ে যাবে, দ্যাটস অল। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি এত জায়গায় প্রজেক্ট করছেন, আপনার তো নিশ্চয়ই লেবার আছে। তাদের ওখানে নিয়ে গিয়েও তো কাজ করাতে পারেন। সুমনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মিস্টার সেন বললেন, পারি, কিন্তু ওই স্থানীয়রা ওদের ভয় দেখিয়ে ভাগিয়ে দেয়, তাই আর কি। সুমন বুঝতে পারল কিছু একটা চেপে যাচ্ছেন মিস্টার সোম। ঠিক আছে, আপনি অ্যাড্রেসটা শেখরকে পাঠিয়ে দেবেন। আমরা 2 দিন পরেই ওখানে পৌঁছে যাব। নমস্কার। বিদায় সম্ভাষণ করে তিনজনই বাইরে বেরিয়ে এলো। তুই 2 দিন সময় নিলি কেন? আমরা তো কাল সকালেই বেরোতে পারতাম। শেখর নিতুর কথায় ঘাড় নেড়ে সম্মতি জানালো। আমায় কিছু তথ্য জোগাড় করতে হবে। এক কাজ কর, তোরা বাড়ি যা, ইনভেস্টিগেশনের মেশিনপত্র সব চেক করে গুছিয়ে রেডি কর। আমি একবার ন্যাশনাল লাইব্রেরিটা ঘুরে আসি। পাঁশকুড়ায় পৌঁছাতেই 11টা বেজে গেল সুমনদের। স্টেশন থেকে বাইরে বেরিয়ে ইতিউতি দেখে একটা পান দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর একটা সিগারেট কিনে ধরিয়ে সুমন জানতে চাইল, ভাই, এখান থেকে চাঁদডোবা গ্রামে যাব কিভাবে? আপনি দাদা ম্যাজিক গাড়িতে যেতে পারেন। একটু এগিয়ে বাম দিক গেলেই দেখবেন স্ট্যান্ড, আর নইলে সোজা চলে যান মেন রোড, ওখান থেকে বাস পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ ভাই। সিগারেটের দামটা মিটিয়ে সুমন নিতুকে জিজ্ঞেস করল, কি করবি? শেখর আগ বাড়িয়ে নিজের মত দিল, আমি আগে কখনো ম্যাজিক গাড়ি চড়িনি, ওটাতেই চল। তোকে জানতে চেয়েছি তুই। দোকানদার ওদের কথার মাঝেই চেঁচিয়ে বলল, দাদা ম্যাজিক যেতে গেলে তাড়াতাড়ি যান, 11:30টার পর কিন্তু আর পাবেন না, আবার সেই 3টে থেকে পাবেন। ভাড়া একটু বেশি পড়ে, কিন্তু বাসের চেয়ে আরামে আর জলদি পৌঁছতে পারবেন। সুমন দোকানদারের দিকে তাকিয়ে মাথা নেড়ে একটু হাসল। তারপর ইশারায় বাকিদের দ্রুত পা চালাতে বলল। মিনিট 2-এর মধ্যেই ওরা স্ট্যান্ডে পৌঁছল। সত্যি একটি মাত্র ম্যাজিক গাড়ি দাঁড়িয়ে আছে, ঠিক যেন ওদের জন্যই অপেক্ষা করছিল। শেষ একটা লম্বা টান মেরে সিগারেটটা ফেলে দিল সুমন। চাঁদডোবা যাবে তো? হ্যাঁ দাদা, বসুন। আপনারা কজন আছেন? 3 জন। ঠিক আছে, 2 জন হলেই ছেড়ে দেবো। ওরা ম্যাজিক ভ্যানে উঠে বসার কিছুক্ষণের মধ্যে আরও 2 জন এসে উঠলেন, বয়স্ক দম্পতি। ম্যাজিক ভ্যান চলতে শুরু করলো। বয়স্ক ভদ্রলোক প্রথম জানতে চাইলেন, তোমরা তো এদিকে লোক নও,
কোত্থেকেই আসছো? কলকাতা। বেশ বেশ, তা কত দূর যাচ্ছ? গ্রামে কি কোনো আত্মীয় পরিজন কেউ আছে? আমরা ঘুরতে এসেছি, চাঁদডোবা গ্রামে যাব। চাঁদডুবা? কোথায় যাবে? শেখর বেশ উত্তেজিতভাবে বলল, ওখানে একটা পুরনো বনেদি বাড়ি আছে, স্বপ্নবিলাস, ওটাই দেখতে যাচ্ছি। সুমন আর চোখে তাকালো শেখরের দিকে। এই আগ বাড়িয়ে কথা বলাটা সুমনের পছন্দ হয়নি। নিতু তাড়াতাড়ি বলে উঠল, আসলে আমরা ইতিহাসের ছাত্রছাত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ি। এই পুরনো ঘর বাড়ি দেখলে ঘুরে দেখি। বয়স্কা মহিলা এবার মুখ খুললেন। বাছা, তোমরা এখন যাও, কিন্তু খুব সাবধান। ওই বাড়িটা ভালো না, আলো থাকতে থাকতে ফিরে এসো। ওটা ভুতুড়ে অভিশপ্ত, রাতে যেন থেকো না। বেশি দেরি হয়ে গেলে মিনিট 10 হেঁটে প্রতাপডোবাতে চলে আসবে। আমরা ওখানেই থাকি। এই বুড়ো বুড়ির সংসার, যে কোনো লোককে বলবে ওর নাম করে, তারা পৌঁছে দেবে। একটু থেমেই উনি হালকা ধাক্কা দিলেন বয়স্ক লোকটিকে। বয়স্ক লোকটি হাসতে হাসতে বলে উঠলেন, ও হ্যাঁ হ্যাঁ, আমার নাম শ্যামসুন্দর চানা। আগেকার দিনের মানুষ তো, তাই এখনো বরের নাম মুখে আনে না। সুমনরাও হাসতে যোগ দিল। কিছুক্ষণের মধ্যেই ওনারা নেমে গেলেন একটি গ্রামীণ রাস্তার বাঁকে। এটাই প্রতাপডোবা, আসি আমরা। অসুবিধা হলে আমাদের এখানে চলে আসবে। বয়স্কা এটুকু বলে ম্যাজিকের টাকা মিটিয়ে দুজন হাঁটতে লাগলেন বাঁকের দিকে। ম্যাজিক মেন রোড ধরে চলতে লাগলো। আরও মিনিট 10 পর এক জায়গায় ম্যাজিক ভ্যান থামল। ড্রাইভার বলল, দাদা, কিছু মনে না করলে একটা কথা বলি? বলুন। আর যাই করুন, ওই বাড়িতে রাত কাটাবেন না, ওটা ভালো নয়। আগেও কলকাতা থেকে দুজন লোক এসেছিলেন, তারা কিন্তু কেউ বেঁচে ফেরেননি। ড্রাইভার আর দাঁড়ালো না, টাকাটা নিয়ে হুশ করে বেরিয়ে গেল। ও কি বলে গেল? শেখরের গলাটা হালকা কেঁপে গেল। কেন? ওই কাজে যে বিপদ আছে তুই জানতিস না? আর স্থানীয়রা যে মানা করবে এটা তো জেনেই এসেছি আমরা। আরে আগে তো চল বাড়িটায়, পরের ব্যাপারটা পরে ভাবা যাবে। নিতু ঠিকই বলছে, এমনিতেও এসবে 90%ই গুজব হয়। যেখানে ওরা দাঁড়িয়েছিল তার চারদিকে শুধু ফাঁকা মাঠ, সম্ভবত চাষের জমি, তবে ধান কেটে নেওয়ার পর এমনিই পড়ে আছে। তার মাঝখান দিয়ে মোড়াম বেছানো আল রাস্তা, তবে বেশ প্রশস্ত। দুটো মোটর গাড়ি অনায়াসে যেতে পারে পাশাপাশি। কিছুটা দূরে ছোট ছোট বাড়ি নজরে পড়ছে। ওরা সেই রাস্তা ধরেই হাঁটা লাগালো। মিনিট 10 হাঁটার পর ওরা গ্রামে এসে পৌঁছলো। গ্রাম বলতে যাবো যা, এখানকার চিত্রটা সম্পূর্ণ আলাদা। বাড়িগুলো সবই ইটের তৈরি, দোকান বাজার সবেতে আধুনিকতার ছোঁয়া। বাজারের মধ্যে একটা চায়ের দোকান সবে বন্ধ হবে হবে করছে। সুমনরা সেখানে গিয়ে ঠিকানাটা একবার জানতে চাইল। একটু অবাক না হয়ে দোকানদার বলল, আপনারা কলকাতা থেকে এসেছেন ভূত তাড়াতে, তাই তো? আপনি জানেন কি করে? শেখরের কথায় হাসল দোকানদার। আরে কিস্কু দাদা সকাল থেকে আপনাদের জন্য বসেছিলেন। আপনাদের দেরি দেখে একটু আগেই স্নান করতে গেলেন। বসুন, আপনারা বসুন, আমি একটু চা করে দিই। আমরা ভূত তাড়াতে আসিনি, আমরা ওঝা নই। দেখতে এসেছি সত্যি কিছু আছে নাকি মনের ভুল। সুমন কথাটা শেষ করে একটা সিগারেট ধরালো। শেখর থাকতে না পেরে বলল, একটা কথা জানতে চাই, স্বপ্নবিলাস বাড়িটার ইতিহাস কি? কি জানতে চান, বাড়িটার কথা না ভূতের কথা? নিতু ডায়েরি বার করে বসল। দোকানদার ব্যস্ত হাতে চা বানাতে বানাতে বলল, অনেক দিন আগের কথা। এই গ্রামের ছেলে বিশে কর্মকার সোনারূপার কাজে আরবে থাকতো। যা টাকা সবই প্রায় বাড়িতে বাবা ভোলা কর্মকারকে পাঠাতো। তিনি এই বাড়িটা তৈরি করেন আর নাম দেন স্বপ্নবিলাস। টাকার অভাব ছিল না, গ্রামের বিপদে আপদে সাহায্য করতেন। ওনারা গ্রামের মাথা হয়ে ওঠেন।
বিশ্বে কর্মকারের নাতি প্রতাপ কর্মকার বাড়ির বাকিদের মতোই সোনার কারবারি হয়ে ওঠে, কিন্তু থাকতেন মুম্বাইতে। মাঝে মাঝে গ্রামে আসতেন, ভালোবেসে দিন 10 থেকে যেতেন। উনি মারা যাবার পর আর কেউ আসে না। ওনাকেও কি ভূতে? শেখর প্রশ্ন করল। না না, বরং উনি নিজেই আত্মহত্যা করেন। এখান থেকে একটু দূরেই একটা গ্রাম আছে, সেই গ্রামের পুকুরে ঝাঁপ দেন। প্রতাপডোবা গ্রাম, তাই তো? সুমনের কথার উত্তরে দোকানদার মাথা নেড়ে সায় দিল। তারপর সদ্য বানানো 3টে চা মাটির ভাঁড়ে ঢেলে এগিয়ে দিলেন। এই নিন আপনাদের চা, সাথে আর কিছু দেব? না না, ঠিক আছে। তাড়াতাড়ি বলে উঠল নিতু। শেখর এখনও কিছুটা ধাঁধার উত্তর খোঁজার ছলে জিজ্ঞেস করল, তাহলে ওই বাড়িটা হন্টেড, মানে হানা বাড়ি কিভাবে হলো? ওই প্রতাপবাবুর আত্মহত্যার পর থেকেই ওখান থেকে রাত্রে নানা শব্দ আসে। আগেও অনেক লোক এসেছেন বাড়ি কিনতে, কেউ টিকতে পারেনি। পুলিশও রাত্রে ওখানে ঢোকার সাহস করে না। আর কদিন আগে যারা এসেছিলেন কলকাতা থেকে? সুমন শেষ করার আগেই দোকানদার বলে উঠল, তারাও মারা গেছেন, আর রিপোর্ট বলছে যে ভয় পেয়ে হার্ট অ্যাটাক। আচ্ছা, এই কিস্কুদা যার কথা বললেন উনি কে? নিতু ডায়েরি বন্ধ করতে করতে জানতে চাইল। ওই এখন বাড়িটার দেখাশোনার দায়িত্বে। কলকাতার সেনবাবু জায়গাটা কেনার পর ওকে বলেছেন নজর রাখার জন্য। কথার মাঝখানে এক ভদ্রলোক এক ভ্যান নিয়ে এসে হাজির হলেন। ওই তো কিস্কুদা এসে গেছে। সামনে এসে নমস্কার করে কিস্কুদা বলল, নমস্কার, আমার নাম রামচন্দ্র কিস্কু। আপনাদের আসতে দেরি হলো, এখন চলেন কিনে। চায়ের দাম নিতে চাইল না দোকানদার। ওরা 4 জনে চড়ে বসল ভ্যান রিস্কা। ভ্যান রিস্কা চলতে শুরু করলে সুমন জানতে চাইল, আমরা এখন স্বপ্নবিলাসে যাচ্ছি তো? সম্মতিসূচক ঘাড় নাড়লেন কিস্কুদা। প্রায় গ্রামের শেষ প্রান্তে বিশাল এক আম বাগান দিয়ে ঘেরা দোতলা বাড়ি। সম্ভ্রান্ত বাড়ির ছাপ এখনও আছে, কিন্তু কিছু জায়গায় পলিশ তারা চটে গেছে। বাগানের কিছু গাছ কাটা হয়েছে। ভ্যান বাগানের বাইরে নামিয়ে দিয়ে ফিরে গেল। আপনি বাড়ি যাবেন না? আমাদের সাথে এখানেই থাকবেন? শেখরের কথায় একটু চমকে উঠে কিস্কুদা বলল, লালা, সন্ধ্যার পর আর কাউকে পাবে গলাই, আপনারা ঘুরে দেখে নিন, তারপর আমরা এখানেই থাকবো, নইলে ভূত খুঁজবো কি করে? রামদা, তুমি বরং আমাদের খাবারের কিছু ব্যবস্থা করো। সুমনের মুখের ওপর আর কিছু না বলে সে তাড়াতাড়ি বাড়িটার দিকে এগিয়ে চলল। পিছন পিছন নিতু আর শেখর। সুমন এদিক ওদিক দেখতে দেখতে তাদের পিছনে। বেশ কিছুটা কাছে আসতেই নিতু থমকে দাঁড়িয়ে পড়ল। ওর স্থির দৃষ্টি বাড়িটার দোতলার বারান্দায়। সুমন নিতুকে দেখে থমকে দাঁড়িয়ে জানতে চাইল, কি রে, কি হলো? একজন কেউ ওখান থেকে আমাদের দেখছিল। শেখর একটু এগিয়ে গিয়েছিল। সে 2 পা পিছিয়ে এসে উপরের দিকে তাকিয়ে দেখল, তারপর হেসে বলল, দোস, কিচ্ছু নেই। দিনের বেলা ভূত থাকতে পারে না, আমাদের ভয় দেখাচ্ছিস না রে? তোর কি মনে হয় আমি মজা করতে এসেছি এখানে? দাঁত খিচিয়ে বলল নিতু। না মানে আমি ভাবলাম। চল, রামদা দরজার তালা খুলে দাঁড়িয়ে আছেন। বাইরের বাগানটা যত না ঠান্ডা ছিল, ঘরের মধ্যে তার চেয়েও বেশি ঠান্ডা। বাইরের রোদ পেরিয়ে ঘরে প্রবেশ করার পর রীতিমতো কাঁপুনি লেগে যাবে। সবগুলো ঘর ঘুরে ঘুরে দেখতে লাগলো সুমনরা। নিচের সদর দিয়ে ঢোকার পর বেশ বড় লম্বা একটা দালান। তার সামনেই পরপর 3টে ঘর আছে পাশাপাশি। প্রত্যেকটা দরজাই এই দালানে খোলে, আর একদম শেষ প্রান্তে দালানের কিছুটা ঘিরে রান্নাঘর। রান্নাঘর ও 3 নম্বর ঘরের মাঝখান দিয়ে এক ফালি সিঁড়ি উঠে গেছে দোতলায়। দোতলাটাও বেশ পরিষ্কার করে রাখা হয়েছে। নিচের ঘেরা দালানের মাপেই উপরেও ওই একই জায়গায় বানানো হয়েছে খোলা বারান্দা। নিচের মতোই ওপরেও 3টে বেশ বড় বড় ঘর। রান্নাঘরের উপরের অংশে একটি স্নানাগার। দেখেই বোঝা যায় স্নানাগারটি খুব পুরনো নয়, নতুন করে তৈরি হয়েছে। কোমোড, বেসিন সব বসানো। আধুনিক বাথরুম কবে হলো? সুমন জানতে চাইল। বাড়ির মালিক প্রতীকবাবুই বানাইছিল, জল করেছিল, মোটর বসছিল। তার মানে খুব বেশি দিন আগে উনি মারা যাননি। বছর 15। তোমরা বিশ্বাস করো ওনার আত্মাই? সব এই বাড়িতে ওসব বলাই ভালো।
কেমন যেন ভয় পেয়ে গেল রামকিস্কু। তারপর বলল, লিসে যাবেননি? চলেন, ওখানে আপনাদের থাকার ব্যবস্থা করেছি। প্রতীকবাবুর ঘর কোনটা ছিল? উপরে, এই মাঝেরটি। আমি এখানেই থাকবো। সুমনের কথায় আবার একটু ঘাবড়ে গেল রামদা। শেখর কিছু একটা বলতে যেতে সুমন চোখ পাকিয়ে বলল, তোর ভয় করলে তুই নিজের রুমে থাকতে পারিস। না না, কিসের ভয়? আমার ভয় লাগে না। বলেই ব্যাগপত্র সমেত মাঝের ঘরটাতে ঢুকে পড়ল শেখর। নিতু বাইরের বারান্দাটা ভালো করে ঘুরে ঘুরে দেখতে লাগলো। আমি খাবার নিয়ে আসি আপনাদের। বলেই রামদা ওখান থেকে চলে গেলেন। মনে হলো তাড়াতাড়ি কাজ মিটিয়ে কেটে পড়তে পারলে বাঁচেন। নিতু, তুই তাহলে আমাদের পাশের ঘরটায় থাক। নিতু ঘাড় নেড়ে সম্মতি জানালো। শেখর ঘর থেকে বেরিয়ে এসে বলল, আরে রুমগুলো ইন্টারকানেক্টেড, ভিতরেও দরজা আছে। সুমন আর নিতু মুচকি হেসে ঘরের মধ্যে ঢুকল। চারিদিকের দেওয়াল নানা ব্যক্তির ফটো দিয়ে সাজানো, মনে হয় এই বংশেরই পূর্বপুরুষ। জারবাতিগুলোতে ধুলো পড়ে থাকলেও বাকি কাঠের টেবিল চেয়ার বা আলমারি সাফসুতরো। নিতু ভিতরের দরজা দিয়েই পাশের রুমটায় চলে গেল। রুমগুলো সবই প্রায় একই রকমভাবে সাজানো, শুধু নিতুর ঘরের দেওয়ালে মানুষের ছবিগুলোর বদলে কিছু প্রাণীর ছবি টাঙানো। সুমন পাশের ঘর থেকে চেঁচিয়ে বলল, নিতু, ফ্রেশ হয়ে নে, আমরা কাজে নামবো। ঘণ্টাখানেকের মধ্যে রামদা দুপুরের খাবার নিয়ে এলো, আর খাবার খাইয়ে বাসন কোসন নিয়ে যত দ্রুত সম্ভব ওখান থেকে চলে গেল। সুমনরা কাজে নেমে পড়ল। নিতু আর সুমন সারা বাড়ি ঘুরে ঘুরে দেখতে লাগলো, আর শেখর তাদের কথা মতো বিভিন্ন জায়গায় ট্রাইপড স্ট্যান্ডের মাধ্যমে সিসি ক্যামেরা সেট করতে লাগলো। নিতু, তোর সিক্স সেন্স কি বলে? হটস্পট কোনটা? অদ্ভুত, আমি কিছুই বুঝতে পারছি না। অথচ বাড়িতে ঢোকার সময় স্পষ্ট বারান্দায় কারুর প্রেজেন্স দেখেছি, কিন্তু এই বাড়িতে কিছুই পাচ্ছি না। তাহলে এক কাজ করি, বারান্দায় যেখানে দেখেছিলি সেটাকে স্পট করছি, আর আমরা যে রুমটায় আছি ওটা একটা ক্যামেরা কভারেজ দিচ্ছি। হ্যাঁ, প্রতীকবাবু যখন ঘুরে বেড়াচ্ছেন তখন রুমটায় নিশ্চয়ই আসবেন। আমি কিন্তু যাকে দেখেছি তার অবয়বটা মেয়েদের মতো, ছেলে নয়। সুমন বারান্দায় বসে রেড টেপ দিয়ে ক্রস চিহ্ন বানাচ্ছিল হটস্পট হিসেবে শনাক্ত করা জায়গাটা। তার মানে কোনো মহিলার আত্মা, পুরুষ নয়। শেখর, এক কাজ কর, সব কটা রুমে ক্যামেরা লাগিয়ে দে। শেখর থমকে দাঁড়ালো। এত ক্যামেরা আনিনি ভাই, নিচে দালানে দুটো সেট করেছি, রান্নাঘরে একটা, উপরে বারান্দায় দুটো, আর একটাই বাকি আছে। তারপর সুমনের মুখের দিকে তাকিয়ে বলল, আসলে ভাবিনি এত লাগবে, গ্রাম বলে অতটা। একটা কাজ যদি সিরিয়াসলি করিস, রান্নাঘরে কেন? ওটা খুলে আন, আর আমার ব্যাগে বুলেট ক্যামেরা আছে 4টে, ওটা দিয়ে রুমগুলো যতটা সম্ভব কভার কর। না, রান্নাঘরেরটা থাক। মেয়ের আত্মা যখন বুঝতেই পারছিস, তাছাড়া এখানে অন্য শত্রুও থাকতে পারে, বিষ খেয়ে মরতে চাই না। নিতুর কথায় সবাই হেসে উঠল। ঠিক আছে, আর আজ রাত্রে আমরা ঘোস্ট বক্স আর K2 মিটার দিয়ে সারা বাড়ি চেক করব। সুমনের কথায় রাজি হলো সবাই। দুপুরেই বেশি করে খাবার দিয়ে গিয়েছিল রামদা। রাত 8টার মধ্যে খাওয়া দাওয়া মিটিয়ে কাজে নেমে পড়ল ওরা। বৈদ্যুতিক আলো আছে ঠিকই, কিন্তু তার জোর নেই তেমন। টর্চ জেলে কাজ চালাতে হবে। এছাড়া 3 জনের মাথাতেই হেডল্যাম্প। সুমনের এক হাতে টর্চ, অন্য হাতে K2 মিটার। একটা হালকা টিকটিক শব্দ করে সবুজ আলো জ্বলছে তাতে। আগে আগে চলেছে সুমন। মাঝে নিতু ইনফ্রারেড থার্মোমিটার আর ইলেকট্রোম্যাগনেটিক মিটার নিয়ে আগাচ্ছে, আর এদিক ওদিক মাঝে মাঝে হাত ঘুরিয়ে দেওয়ালগুলোর তাপমাত্রা মাপছে। একদম পিছনে শেখর ডিজিটাল ক্যামেরায় রেকর্ডিং করছে, আর বাম কাঁধে ঝুলিয়ে রেখেছে গোস্ট বক্স। নিচের দালান আর সবকটা রুম ঘোরার পর ওরা সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো। আগে ছাদটা দেখি, তারপর না হয় দোতলায় আসবে। সুমনের কথায় সবাই রাজি। ধীরে ধীরে ওরা উঠে গেল ছাদে। এখানে কোনো আলোর ব্যবস্থা নেই। উপর থেকে বাগানটাকে অন্ধকার সাম্রাজ্যের নরক বলে মনে হচ্ছে, যেন তার অতুল গহ্বরে গিলে নেবে সব কিছু। মিটারে কিছুই তো ধরা পড়ছে না, বলল নিতু। তাহলে বোধহয় পুরোটাই রটনা। শেখর পলকা মন্তব্য ছুড়ে দিল। সেটাই বিশ্বাস করতাম যদি না নিতু আজ দুপুরে বারান্দায়। সুমনের কথাটা শেষ হওয়ার আগেই আহ করে আর্তনাদ করে উঠল শেখর। সবাই চমকে ঘুরে তাকালো ওর দিকে। এই
কেউ আমার চুল ধরে টানলো, বেশ জোরে টেনেছে। শেখরের গলা কাঁপছে রীতিমতো। মানে? সুমনের কথার মাঝেই ওর হাতের কিলোমিটারের সবকটা আলো জ্বলে উঠল একসাথে। সবুজ, হলুদ আর লাল আলোর বিপ বিপ শব্দ কাঁপিয়ে তুলল সারা ছাদ। নিতু, তোর ইএমএফ মেশিন কি বলছে? নিতুও অবাক হয়ে দেখল তার মেশিনেও রিডিং দেখাচ্ছে 27। পজিটিভ সাইন। আমাদের আশেপাশে অশরীরী কেউ তো আছে, কিন্তু আমি তাকে ফিল করতে পারছি না। নিতু চারিদিকে চোখ বুলিয়ে বলে উঠল, শেখর, তোর ঘোস্ট বক্সটা দে। বলেই সুমন হাতের টর্চটা আর মিটারটা নামিয়ে রাখলো ছাদে। তাড়াতাড়ি কাঁধ থেকে নামিয়ে সুমনের হাতে দিল শেখর। সুমন ঘোস্ট বক্সটা অন করে ছোট মাপের মাইক্রোফোনটা সামনে বাড়িয়ে বেশ দৃঢ় কণ্ঠে জানতে চাইল, কেউ কি আছেন? আমাদের মধ্যে কেউ উপস্থিত আছেন? ঘোস্ট বক্সে পরপর শব্দ ছাড়া আর কিছুই নেই। আবার জিজ্ঞেস করলো, আমরা আপনার সাথে কথা বলতে চাই। কি নাম আপনার? কোনো উত্তর নেই। আমরা আপনাকে ডিস্টার্ব করতে আসিনি, শুধু কথা বলতে এসেছি। আপনি কি আমাদের সাথে কথা বলবেন? সেই একই রকম শব্দ আসছে ঘোস্ট বক্স থেকে। কেউ কি আছেন? প্লিজ উত্তর দিন। না, এবারেও কোনো সারা শব্দ নেই। বেশ কিছুক্ষণ ছাদে কাটানোর পরও কোনো সূত্র না পেয়ে ওরা নেমে এলো নিচের তলায়। এখানেও একই প্রশ্ন করল সুমন, কিন্তু কোনো উত্তর সে পেল না, আর কোনো অস্বাভাবিক জিনিসও ঘটল না। ঘন্টা দুয়েক সময় ধরে নানানভাবে নানান জায়গায় অনুসন্ধান চালানোর পর ওরা নিজেদের ঘরে গিয়ে বসল। খুব অদ্ভুত ব্যাপার, তারা আছেন আবার নেই। কি হতে পারে? হিসেব তো মিলছে না। সুমনের কথা শেষ হতে না হতেই শেখর মন্তব্য করল, আর আমাকেই বা অ্যাটাক কেন? এই তো নিতু আছে, ওর লম্বা চুল, ওরটা না টেনে আমার কেন? মেয়ের আত্মা তো, তাই। গম্ভীর মুখে বললেও শেখর বুঝল সুমন ওর সাথে মজা করছে। ফোঁস করে উঠল সে, মেয়ে তো ভালোই, অন্য মেয়ের সঙ্গে ছোটাছুটি করুক, আমার পিছনে কেন বাবা? সবাই এবার হেসে ফেলল। সুমন উঠে গিয়ে ব্যাগ থেকে একটা সিগারেট বার করে ধরিয়ে জানলার সামনে গিয়ে টানতে লাগলো, আর খুব খুঁটিয়ে দেখতে লাগলো বাইরের আম গাছগুলোকে। শেখর তার ক্যামেরা খুলে রেকর্ডিংগুলো দেখতে লাগলো। শেখর, সব ক্যামেরাগুলো ঠিকঠাক কাজ করছে তো? নিতু জানতে চাইল। ছোট্ট করে উত্তর দিল রেকর্ডিং দেখতে ব্যস্ত শেখর, আর পকেট থেকে মোবাইল বের করে আগিয়ে দিল নিতুর দিকে। ক্যামেরার অ্যাপ খুলে সবকটা ক্যামেরা চেক করে নিল নিতু, তারপর বলল, আমি পাশের ঘরে শুতে গেলাম। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। আজ রাতটা আমি জেগে আছি, তোরা শুয়ে পড়। কথাটা বলল বটে, কিন্তু সুমন তখনও তাকিয়ে আছে সেই আম গাছগুলোর দিকে। টেবিলে বসে থাকতে থাকতে কখন যে চোখ বুজে এসেছিল বুঝতে পারেনি সুমন। হঠাৎ নিতুর চিৎকারে ঘুম ভাঙল তার। শেখর তখনও ঘুমোচ্ছে বিছানায়। তড়াক করে লাফিয়ে উঠেই শেখরকে ধাক্কা দিয়ে তুলল সুমন। তারপর মাঝের দরজাটা দিয়ে দৌড়ে গেল নিতুর রুমে। নিতু, নিতু কি হয়েছে? নিতু তখনও তার রুমের বারান্দার দিকের খোলা দরজাটার সামনে দাঁড়িয়ে। বাইরে জনা ছয়েক লোক, দেখেই বোঝা যায় গ্রামের লোক। সবার সামনে দাঁড়িয়ে রামদা। কি ব্যাপার রামদা? আরে সুমন বাবু, আমি সকালে আপনাদের জন্য জল খাবার নিয়ে এসেছিলাম, অনেক ডাকেও সারা মিলল নি, তাই ওদের ডাকে আনলাম। আমরাও কত করে ডাকছি, সাড়া নাই, তো ভয় করবেক নি? গ্রামবাসীদের একজন বলল। সুমন তখনও অবাক হয়ে তাকিয়ে আছে। নিতু একটু থিতু হয়ে বলল, রামদা সকাল থেকে আমাদের অনেকবার ডেকেও সাড়া না পেয়ে সবাইকে ডেকে এনেছেন। আমি হঠাৎ দরজা খুলে এতজনকে একসাথে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। সেটা বুঝেছি, কিন্তু ভিতর থেকে আমি কোনো কিছুই শুনতে পাইনি। সুমনের উত্তরে নিতু বলল, ঠিক, আমি তো 6টা থেকে জেগেই ছিলাম, আমিও কোনো ডাকাডাকির আওয়াজ পাইনি। খুব অদ্ভুত, এটাও কি আত্মার মায়া? শেখর কখন ওদের পিছনে এসে দাঁড়িয়েছিল কেউ খেয়াল করেনি, কিন্তু শেখরের কথা শেষ হতেই গ্রামের লোকদের মধ্যে একটা গুঞ্জন উঠল। ভিড় পাতলা হতে শুরু করলো। বাবু, আপনারা ফিরে যান কেন? দিনের বেলাটা তো তাদের খিলাফ প্রথমবার, এ শয়তান যাবেনি। রামদা,
তুমি বাড়ি যাও, দুপুরে যখন খাবার আনবে একটু চাল ডাল আলু ডিম এসব নিয়ে যেও, আর কিছু শুকনো খাবার। আমরা নিজেরা রান্না করে নেব, আমাদের আর কিছুদিন থাকতে হবে। মানে আপনারা? রামদা বলল। রামদাকে থামিয়ে নিতু বলল, চিন্তা নেই, আমরা করে নেব। তাছাড়া রান্নাঘরে স্টোভ, বাসন, কেরোসিন সবই তো আছে দেখলাম। সাফ করার জিনিসও আছে, অসুবিধা হবে না। রামদা ওখান থেকে চলে যেতেই সুমনরা বসলো রাতের ফুটেজ দেখতে। প্রাতরাশের সাথে সাথে চলতে লাগলো এক সেকেন্ডের অনুসন্ধান, কিন্তু ক্যামেরায় কিছুই ধরা গেল না। ব্যাপারটা জটিল হয়ে যাচ্ছে না? শেখরের প্রশ্ন শুনে হাসল সুমন। তোর কি মনে হয় তুই কোথাও যাবি আর সেখানের আত্মারা তোকে স্বাগত জানাবে? কিন্তু কেন জানি না মনে হচ্ছে আমাদের সাথে কেউ মজা করছে, খেলছে। নিতুর কথায় সুমন বেশ গম্ভীরভাবে বলল, ঠিক বলেছিস, আমরা যেসব আত্মাদের ব্যাপারে জানি এটা তার থেকে আলাদা। কিন্তু একটু থেমে কি যেন ভাবল সুমন, তারপর তার চোখ দুটি জলজল করে উঠল। ঠিক বলেছিস নিতু, ইটস আ পল্টারজেস্ট অ্যাক্টিভিটি। আমি লাইব্রেরিতে এদের ব্যাপারে পড়েছি, মজা নিচ্ছে আমাদের। তাই কখনো ধরা দিচ্ছে, কখনো ধরা দিচ্ছে না। কিন্তু কে বা কারা আছে? পল্টার হোয়াট? এক ধরনের আত্মা যারা বেশ চঞ্চল। এরা মানুষকে ভয় দেখিয়ে মজা নেয় নানাভাবে। জার্মানিতে বেশি দেখা যায়। জার্মান ভূত এই গ্রাম বাংলায় কেন? আর আমার চুল কেন? কাল থেকে চুল চুল করে শেষ হয়ে গেল। উফ! নিতু রীতিমতো বিরক্ত। ওর কথা ছাড়, আজ আমরা বাড়ি নয়, রাত্রে বাগানটা ঘুরব। কাল আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি বাগানে। কি সেটা? শেখরের উৎসাহে জল ঢেলে দিয়ে সুমন বলল, আমার প্ল্যান ঠিক হলে রাত্রেই বুঝতে পারবি। বাগানেই তো থাকছি। আজ সারা রাত জেগে থাকার প্ল্যান, তাই সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে নিবি ভালো করে। সন্ধ্যায় যখন ঘুম ভাঙল তখন প্রায় 7টা। তাড়াতাড়ি করে সবাই রেডি হতে লাগলো রাতের প্রস্তুতির জন্য। নিতু দ্রুত রান্নাঘরে চলে গেল রাতের কিছু খাবার বানাতে। সুমন আর শেখর গুছিয়ে নিচ্ছে তাদের মেশিনপত্র। আমি ঘোষ বক্সটা পাচ্ছি না। শেখর খুব অবাকভাবে বলল, সে আবার কি কথা? রেডিওর মতো সাইজ ওটার, পাচ্ছিস না মানে কি? কাল কোথায় রেখেছিলি? সুমন বেশ বিরক্ত। কোথায় আবার? এইখানে, টেবিলের উপর। তাই তো, সকালেও তো ওটা ছিল, আমি নিজে দেখেছি। সুমন হতবাক। সেটাই তো ভাবছি। আর রামদা ছাড়া দুপুরে কেউ আসেনি, আর উনি ঘরে ঢোকেননি, বাইরে থেকেই খাবার আর বাজার দিয়ে চলে গেছেন। অদ্ভুত। সুমন আর কিছু বলল না, একটা সিগারেট ধরিয়ে গভীর চিন্তায় ডুবে গেল। কিছুক্ষণের মধ্যেই নিতু ওপরে উঠে এলো, দরজার বাইরে থেকে বলল, আজ কিচ্ছু হবে না। কে যেন বারবার ফুঁ দিয়ে স্টোভ নিভিয়ে দিচ্ছে। জল খেয়ে শুয়ে পড়তে হবে। হয়ে গেল। শালা আমি ভূত ধরতে এসছি না ভূত আমায় ধরতে এসছে জানি না, শেষকালে পেটে লাথি মেরে দিল। শেখরের কথাটা বিলাপ করার মতো শোনালো। কি আর করা যাবে, তাই না হয় বলেই একটু থামল সুমন। নিতু, তোর গলাটা এরকম ভারী শোনাচ্ছে কেন? আর রাত্রে শুয়ে পড়বো মানে? কথা তো হলো রাত জাগবো। নিতু, নিতু! দরজার বাইরে থেকে কারোর কোনো সাড়া নেই। শেখর, কুইক! বলেই সুমন দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। কেউ কোথাও নেই। এক ছুটে সিঁড়ি দিয়ে নিচে নেমে রান্নাঘরে উঁকি মারল সে। নিতু অজ্ঞান হয়ে মেঝেতে শুয়ে আছে, স্টোভে ছোট হাঁড়িটা বসানো। শেখরও দৌড়ে নিচে নেমে এসেছে পিছনেই। শেখর, জল দে একটু। শেখর তাড়াতাড়ি হাতে করে কিছুটা জল নিয়ে নিতুর চোখে মুখে ছুঁড়ে মারল। আস্তে আস্তে জ্ঞান ফিরল নিতুর। চোখ মেলে তাকিয়েই ধর্মরিয়ে উঠে বসল সে। আমি তাকে দেখেছি, কোনো গ্রাম্য মহিলা, সারা মুখটা পোড়া, এই রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আমার দিকে দেখছিল। তারপর সে কি খিলখিল করে হাসি তার, কালো খসে পড়া চামড়ার ভিতর দিয়ে সাদা দাঁতালো হাসি। আমি নিতে পারিনি। শরীরটা কেমন ভারী হয়ে যায় আর মাথা ঘুরে পড়ে যায়। বুঝলাম। তোর চোট লাগেনি তো? না, কোথাও ব্যথা তো করছে না। তুই যদি এখানেই ছিলি তাহলে উপরে গেছিল কে? সুমন আবার কিন্তু গতিক ভালো দেখছে না।
আমার মনে হয় কালকেই আমাদের... দাঁড়া, ব্যাপারটা বুঝতে দে। আমার কিন্তু মনে হচ্ছে ওই আত্মা আমাদের কিছু বলতে চায়, ক্ষতি করতে চায় না। সুমনের কথায় শেখর রেগে গেল, মুখ ভাঙিয়ে বলল, না, ক্ষতি করবে না, যত সব। ওদের বিশ্বাস নেই। ওরা না চাইলে ভয়ে তো আমাদের এমনিই ক্ষতি হতে পারে, কি পারে না? আর তোর 20,000 টাকা, সেটার কি হবে? বেঁচে থাকলে না টাকাটা ভোগ করব। শেখরের গলায় ভয়ের ইঙ্গিত স্পষ্ট। সেসব পরে হবে, আগে নিতুকে ওপরে নিয়ে চল। আমি রান্নাটা দেখে স্টোভ অফ করে আসছি। সুমন যখন উপরে এলো তখন নিতু অনেকটা ধাতস্থ হয়েছে। আমি কিছুই বুঝলাম না, ওই মেয়েটি কি আমার গলা করে তোদের ডাকছিল? মানে শেখরের থেকে এটাই শুনলাম। সেরকমই বলতে পারিস। হিসেবটা গুলিয়ে যাচ্ছে। প্রতীকবাবুর আত্মা বলে সবাই যাকে ভয় পায়, সে একটি মেয়ের আত্মা। আবার জলে ডোবার কেস শুনলাম, তুই বলছিস পুড়ে মারা গেছে? ভাই ভাই সত্যি বলছি ভাই, ভাই চল এখান থেকে। শেখর প্রায় কেঁদে ফেলে। কেন, টাকা কামাবি না? ভিডিও শেয়ার করবি না? সাবস্ক্রাইবার চাই না? সব ব্যাপারে আর কি ভালো লাগে না সুমন? তুই তো বলতিস ভূত বলে কিছু হয় না, আত্মা থাকলেও সে ক্ষতি করে না, সব মিথ্যে। সেসব শুনেই আমি... শেখরের কথা শেষ হওয়ার আগেই ওদের ঘরে রাখা একটা কাঠের আলমারির একটা দিকের পাল্লা সজোরে খুলে গেল। একটা ঠান্ডা স্রোত বয়ে গেল সবার শরীর দিয়ে। সুমন ধীরে ধীরে এগিয়ে গেল আলমারিটার কাছে। শেখর নিজের জায়গায় দাঁড়িয়ে কাঁপছে। নিতু বিছানা হাতড়ে টর্চটা তুলে আলো ফেললো আলমারিটার মধ্যে। আলমারিটা পুরো ফাঁকা, কিছুই নেই। পাল্লাটা লাগিয়ে দিয়ে সুমন পিছন ফিরে কিছুটা আসতেই আবার খুলে গেল পাল্লাটা। শেখর রীতিমতো খাটের ওপর উঠে বসল, আর তখনই একজনের খিলখিল করে হাসির শব্দ আসতে লাগলো খোলা বারান্দার দিক থেকে। সেই হাসি নিমেষে বদলে গেল চাপা কান্নায়। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে কেউ। তারপরই দুরদার করে সিঁড়ি ভাঙার শব্দ। সুমন পিছু নিল শব্দে। নিতুও লাফিয়ে খাট থেকে নেমে ছুটল সুমনের পিছনে। শেখর খাটে চোখ বন্ধ করে বসে রইল, ঠকঠক করে কাঁপছে সে। সুমন সবেমাত্র সিঁড়ি দিয়ে নিচে নেমেছে, হঠাৎই এক ভয়ঙ্কর আর্তনাদ এলো রান্নাঘরের ভিতর থেকে। কোনো এক মায়া বলে নিতু স্থির হয়ে গেল সিঁড়ির কাছে, আর হাত ধরে টেনে থামিয়ে দিল সুমনকে। চোখের পলক পড়তে না পড়তেই রান্নাঘর থেকে একটি জ্বলন্ত মানুষের অবয়ব বেরিয়ে এলো দালানে। দাও দাও করে শরীরে জ্বলছে আগুন, আর তার আর্ত চিৎকারে গম গম করছে সারা বাড়ি। চোখের সামনে কয়েক সেকেন্ডের মধ্যেই মিলিয়ে গেল সে আগুন, মিলিয়ে গেল সে আর্তনাদ, যন্ত্রণার সেই জ্বলন্ত দলিল। নিতু আতঙ্কে ঝাপটে ধরেছে সুমনকে। সুমন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার ঠোঁট নড়ছে হালকা, কিন্তু কোনো কণ্ঠস্বর বেরোচ্ছে না। শুকিয়ে কাঠ হয়ে গেছে গলা। এই আর্তনাদ শেখরের কানেও পৌঁছেছে। সে অচিরেই জ্ঞান হারালো বিছানায়। সুমন কতক্ষণ ওভাবে দাঁড়িয়েছিল জানে না, কিন্তু নিতুর কথায় সম্বিত ফিরল তার। সুমন, সুমন, ও চলে গেছে, এখানে আর নেই, উপরে চল। দুজনের মনে হচ্ছে যেন শরীরের সব ক্ষমতা কেউ কেড়ে নিয়েছে। এরকম পরিস্থিতির মুখোমুখি হয়নি আগে কখনো। কোনো মতে শরীরগুলো টেনে নিজেদের রুমে নিয়ে এলো দুজনেই। ঘরে ঢোকে বুঝতে পারল শেখর ঘরে নেই। শেখর কোথায় গেল? সুমনের প্রশ্নের উত্তরে নিতু বলল, আমি তোর পিছনে যখন ছুটে গেলাম, ও তো এই বিছানাতেই ছিল, এই জায়গায়। শেখর, শেখর, শেখর। নিতু আর সুমন পালা করে ডাকতে লাগলো আর খুঁজতে লাগলো সব ঘরগুলো, কিন্তু শেখরকে পাওয়া গেল না। হঠাৎই সুমনের নজরে পড়ল জানলার বাইরের আম গাছগুলোর দিকে। নিতু, কুইক, আমাদের লাইটগুলো নে আর তাড়াতাড়ি বাগানে আয়। কোনো রকমে হেডলাইট লাগিয়ে কেটোমিটার হাতে নিয়ে দুজনে দৌড়ে বেরিয়ে এলো বাড়িটা থেকে। নিতু সুমনকে অনুসরণ করে বাড়িটার পিছন দিকের বাগানটায় এসে দাঁড়ালো। পরিবেশ যেন নিস্তব্ধ। একটা কীট পতঙ্গের ডাক অবধি শোনা যাচ্ছে না, হাওয়াও চলছে না এতটুকু। এক গুমোট নিশ্চুপ পরিবেশ। সুমন গাছের ওপরে কি যেন খোঁজার চেষ্টা করছে। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে কিছু আম গাছের ওপর আলোড়ন সৃষ্টি হলো। নিচে বাতাসের প্রভাব নেই, কিন্তু কিছু একটা যেন গাছের উপর লাফালাফি করছে। আম গাছের মগডাল ও পাতায় তার হুটোপুটির আওয়াজ। এক গাছ থেকে আরেক গাছে কি যেন দাপিয়ে বেড়াচ্ছে।
হেডলাইটের উজ্জ্বল আলোতেও সেটা স্পষ্ট নয়, কিন্তু গাছের ডালপালা নড়ছে সমানে। নিতুও অবাক বিস্ময় বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। এটা কি কোনো নিশাচর প্রাণী? আমার কিন্তু তা মনে হচ্ছে না। কাল রাতেও এরকম কিছু একটা দেখেছি আমি। উপর থেকে কালকেও বুঝতে পারিনি, কিন্তু প্রাণী হলে তার শরীর, লেজ বা চোখ কিছু তো দেখতে পেতাম। কিছুক্ষণ এইরকম চলার পর ঝপ করে কিছু একটা গাছ থেকে পড়ার শব্দ হলো, একটা বড় ভারী বস্তা পড়ার মতো। শব্দ লক্ষ্য করে তাকাতে একটা গাছের গোড়ায় মানুষের মতো কি পড়ে আছে দেখা গেল। সুমন আর নিতু তাড়াতাড়ি ওদিকে এগিয়ে গেল। যত কাছে আসছে কিলোমিটারের আলো ও শব্দ বাড়তে লাগলো। একদম কাছে আসতেই দেহটা হঠাৎ করে মিলিয়ে গেল, আর তার সাথে থেমে গেল কিলোমিটারের শব্দ। ওরা গুঁড়ির কাছে আর একটু এগিয়ে যেতেই দেখল ওদের দিকে পিছন করে কেউ ঠেস দিয়ে গুঁড়ির গায়ে বসে আছে। দুজনে খুব সাবধানে লোকটির সামনে গিয়ে দাঁড়ালো। আরে এ তো শেখর, এখানে কি করছে? এখানে কিভাবে এলো? নিতু চিৎকার করে বলতেই সুমন ওকে ধরে ঝাঁকাতে লাগলো। শেখর, শেখর! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কোথায়? আমি এখানে কি করে এলাম? শেখর যেন সবে ঘুম থেকে উঠেছে। তুই ঠিক আছিস? সুমন প্রশ্ন করলো। তারপরই নজরে পড়ল ওর পাশে রাখা আছে ওদের গস্ট বক্সটা। হ্যাঁ, আমি ঠিক আছে, কিন্তু আমি তো ঘরে বসেছিলাম। ঠিক আছে, তোকে বেশি কিছু বলতে হবে না, এখন চল, ঘরে চল। নিতু এগিয়ে গিয়ে সামনে ঝুঁকে ওর একটা হাত ধরতেই শেখর ভীষণ ভয় পেয়ে বলল, তোদের পিছনে ওটা কে? ওটা ওভাবে দেখছে কেন? শেখরের কথায় দুজনেই একসাথে পিছন ফিরেই চমকে উঠল। একটা পুরুষ ছায়ামূর্তি ওদের হাত পাঁচেকের মধ্যেই দাঁড়িয়ে ওদের দেখছিল। আলো পড়ায় সেই ছায়ামূর্তি আস্তে আস্তে মিলিয়ে গেল। নিতু, তাড়াতাড়ি ধর, একে আগে ঘরে নিয়ে যাই। দুজনে অতি কষ্টে শেখরকে ধরে ধরে নিয়ে এলো দোতলার ঘরে। শেখর কাঁপছে রীতিমতো। নিতু শেখরের মাথায় হাত ঠেকিয়ে বলল, মনে হয় জ্বর এসেছে, একটা প্যারাসিটামল দিয়ে দিচ্ছি। সুমন মাথা নেড়ে সম্মতি জানালো। নিতু নিজের রুমের দিকে গেল। আমি দেখছি, একটা কিছু বানিয়ে আনছি তোর জন্য। সুমন নিচে রান্নাঘরের দিকে গেল। শেখর চোখ বন্ধ করে শুয়ে রইল। মিনিট 10 বা তার একটু বেশি সময়ের মধ্যেই শেখরের হাঁক ডাকে সবাই ছুটে এলো রুমে। সুমনের হাতে একটা ট্রেতে 3টে বাটি ভর্তি স্যুপ সমেত ম্যাগি। ঘরে ঢুকেই দেখল নিতু শেখরকে ধরে বিছানায় বসে আছে। দুজনেই একটু আতঙ্কগ্রস্ত। কি হয়েছে? সুমনের প্রশ্নে নিতু আঙুল তুলে বিছানার ডান দিকে টেবিলটা দেখালো। গস্ট বক্সটা হঠাৎ চালু হয়ে গেছে। ওখান থেকে ভেসে আসছে সুমনের গলা, কাল রাত্রে করা প্রশ্নগুলো। সুমন বিছানায় ধীরে ধীরে ট্রেটা নামিয়ে রেখে গস্ট বক্সটার কাছে গিয়ে দাঁড়ালো। ওটা বন্ধ হয়ে গেছে আচমকায়। সুমন পিছন ফিরে নিতুর দিকে তাকাতেই নিতু বলল, আমি আমার হ্যান্ড ব্যাগটা পাচ্ছি না, মেডিসিনটা ওর মধ্যেই ছিল। আমার কাছে আছে, দাঁড়া। বলি সুমন টেবিলে রাখা নিজের কাঁধের ব্যাগটা থেকে একটা প্যারাসিটামল বার করে শেখরকে দিল। ভাই, আমার ভালো মনে হচ্ছে না, চল এখান থেকে আজকেই বেরিয়ে পড়ব। শেখরকে শান্ত করল সুমন। ঠিক আছে, রাতটা কাটুক, এখন যাবি কিভাবে? আজ একটু বিশ্রাম নে। আচ্ছা, ওই ভয়ঙ্কর আর্তনাদ কাটছিল, আমি বাগানেই বা গেলাম কিভাবে? সুমন খুব শান্তভাবে বলল, ওটা কিছু নয়, তুই ভুল শুনেছিস, আজকে রেস্ট নে। নিতু আর কিছু বলল না। নিতু প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করল। সবার জন্য ম্যাগি কেন? ভাত বানালাম যে। সব পুড়ে কালো হয়ে গেছে, কিছুই খাওয়া যাবে না, তাই রামদা কিছু টিফিনের জন্য ম্যাগি দিয়েছিল, সেটাই বানালাম। কথাটা শেষ করেই সুমন গস্ট বক্সটা নিয়ে পড়ল। সেটাকে বিছানায় নিয়ে এসে অন করল। কিছুক্ষণ রেডিওর মতো ঘর ঘর আওয়াজ করার পর সুমনের গলার রেকর্ডিং শোনা গেল। কেউ কি আছেন? আমাদের মধ্যে কেউ কি উপস্থিত আছেন? গস্ট বক্সে আগের রাতের পরপর শব্দ ছাড়া আর কিছুই ছিল না। আজ কিন্তু নিস্তব্ধতা কাটিয়ে একটা হালকা কান্নার আওয়াজ ভেসে এলো। স্পষ্ট একটা কান্নার শব্দ, ঠিক একটু আগে ওরা বারান্দায় যেমনটা শুনেছিল তেমন। তার সাথে একজনের জোরে জোরে শ্বাস ফেলার শব্দ, খুব রাগে কেউ যেন ফোঁস ফোঁস করছে। আবার সুমনের গলা শোনা গেল, আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই। কি নাম আপনার? ক্ষীণ মহিলা কণ্ঠে আওয়াজ এলো,
কষ্ট, বড় কষ্ট, জ্বলে গেল, সব জ্বলে গেল। আমরা আপনাকে ডিস্টার্ব করতে আসিনি, শুধু কথা বলতে এসেছি। আপনি কি আমাদের সঙ্গে কথা বলতে চান? ঘর ঘর শব্দের মাঝেই শোনা গেল গম্ভীর ঘ্যাস ঘ্যাসে একটা পুরুষ কণ্ঠস্বর। আমরা এখানেই থাকবো, তোমরা চলে যাও। কেউ কি আছেন? প্লিজ উত্তর দিন। মহিলা কণ্ঠ শোনা গেল আবার। আলমারি, সব উত্তর আলমারি দেবে। আবার সেই রেডিওর ঘর ঘর শব্দ। আবার কিছুক্ষণ পর শোনা গেল সুমনের গলা সেই একই প্রশ্ন, কিন্তু এবারে আর কোনো অন্য শব্দ বা উত্তর নেই। তিনজনের হাতেই রয়ে গেছে সুপের বাকি, কারোর মুখে কোনো কথা নেই। হঠাৎ করেই নিশ্চুপ পরিবেশে কাঠের আলমারিটা থেকে একটা শব্দ আসতে থাকলো, যেন কেউ নক করছে কাঠের গায়ে। ওরা ওদিকে তাকিয়ে অবাক হয়ে গেল। এর মধ্যেই কখন যেন কাঠের পাল্লাটা খুলে গেছে। আওয়াজটা আসছে তার ভিতর থেকে। সুমনেরও এবার বুকটা একটু কেঁপে উঠল। বাটিটা ট্রেতে নামিয়ে রেখে পা টিপে টিপে সে পৌঁছলো আলমারিটার দিকে। অন্য পাল্লাটা খুলে তাকালো ভালো করে। নিতু আগের দিনের মতোই টর্চটা জেলে এগিয়ে দিল সুমনের দিকে। সুমন টর্চটা হাতে নিয়ে আলো ফেললো ভিতরে। কই, কিছুই তো নেই। টর্চটা বন্ধ করতেই আবার সেই নক করার শব্দ, এবার বেশ জোরে। প্রায় আঁতকে উঠে সুমন সামলে নিল নিজেকে। ভালো করে শব্দটা শুনতে লাগলো। যেদিকের পাল্লাটা খুলে যাচ্ছে বারবার, সেদিকের কাঠের দেওয়াল থেকে আসছে শব্দটা। টর্চটা আবার জেলে ওই কাঠের আলমারির ওই গায়ে টোকা দিল সুমন। সঙ্গে সঙ্গেই একটা কাঠের পাতলা স্তর খসে পড়ল আলমারির তাকের উপর। ভিতরে ছোট একটা খোপ, আর তাতে একটা পুরনো খাতা। সুমন খাতাটা বের করে খাটে ফিরে এসে বসলো। এমনভাবে লুকোনো ছিল কেউ বুঝতেই পারবে না। শেখর কিছুটা ধাতস্থ হয়েছে। কি লেখা আছে দেখ তো, কিসের উত্তর আছে? সুমন পাতা উল্টাতে শুরু করলো। প্রায় সবটাই হিসেব নিকেশ, প্রতীকবাবুর ব্যক্তিগত জমা খরচের বিবরণ। একদম শেষের দিকে একটা জায়গায় এসে থমকালো সুমন। সেখানে বেশ কিছু কথা অসংলগ্নভাবে লেখা হয়েছে। আমি গত 3 রাত ঘুমাতে পারছি না। ভয়ানক চিৎকার ও কোলাহল আমাকে তিষ্ঠতে দিচ্ছে না। আমি জানি আমার মনের ভুল, কিন্তু শুনতে পাচ্ছি স্পষ্ট। কিছু পাতার গ্যাপ, তারপর আবার লেখা। আমি আজ ছেঁদিকে দেখেছি, সে ছাদের দিকে দৌড়ে যাচ্ছে। আমিও পিছু পিছু গেলাম, তাকে আর দেখতে পেলাম না। বেশ কিছুটা সময় ছাদে কাটিয়ে ফিরছি, নিচে রান্নাঘরে ছেঁদির বউ কান্তার কান্নার আওয়াজ শুনতে পেলাম। গিয়ে দেখি কেউ নেই। আবার এক জায়গায় লেখা, ছেঁদি চোর, কিন্তু তাকে এইভাবে পিটিয়ে মারা ঠিক হয়নি। আমি বাড়ি ছিলাম না। গ্রামের লোকের তাড়া খেয়ে ছেঁদি আমার এই বাড়ির ছাদে পাইপ বেয়ে উঠে পড়ে। গ্রামের লোকেরা তালা ভেঙে ছাদে ওঠে আর ওকে পিটিয়ে ছাদ থেকে ছুঁড়ে নিচে ফেলে দেয়। পুলিশের ভয়ে ওরা ওকে দাহ না করেই ওই বাগানেই পুঁতে দেয়। কান্তাকেও ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখে। কিন্তু একদিন কান্তা সুযোগ বুঝে বাড়ির রান্নাঘরে ঢুকে গায়ে আগুন দেয়। এরপর সব পাতাই প্রায় খালি। সুমন সবগুলো উল্টে পাল্টে দেখতে থাকে। একদম শেষ দিকে কাঁপা কাঁপা হাতে একটা ছোট লেখা। দুজনকে আমরা সৎকার করলাম না, ওরা আমাকে থাকতে দিচ্ছে না। আমি এভাবে বাঁচতে পারছি না। পাপ করেছি আমি। সব জেনেও ওদের ন্যায় করতে পারিনি। আমিও নিজের জীবন দিয়ে দেবো। আমিও নিজের জীবন দিয়ে দেবো। আর কোথাও কিছু লেখা নেই। সুমন পড়া শেষ করে শেখর আর নিতুর দিকে তাকালো। এখন অনেকটাই পরিষ্কার সবার কাছে। নিতু বলল, তাহলে আমাদের দেখাতে চায় যে ওদের সাথে কি হয়েছে। আমারও তাই ধারণা। সেই জন্যই ওরা আমাদের ক্ষতি করেনি, যদিও এরা মানুষের ক্ষতি চট করে করে না। সুমন কথা শেষ করতে শেখর বলল, তুই থাম ভাই, ভয় যা দেখিয়েছে তাই যথেষ্ট। আর কি ক্ষতি করবে? আমাদের জিনিসগুলো এদিক ওদিক গায়েব হয়ে যাওয়া, এগুলো কেন?
নিতু এখনো কিছুটা দুশ্চিন্তায়। আমি আসার আগে লাইব্রেরিতে বেশ কিছু ধরনের আত্মার উপর আর্টিকেল পড়ছিলাম। সেখানে লেখা ছিল একসময় গ্রাম বাংলায় চোরাচুন্নির প্রভাব খুব বেশি থাকায় মানুষ ভীষণ নাকাল হতো। চোরাচুন্নি? শাঁখ চুন্নি তো শুনেছি আগে। শেখার, যদি গ্রামে কোনো চোর অপঘাতে মারা যায়, তার আত্মা ওই চোরাচুন্নি রূপে ঘুরে বেড়ায়। এরা অভ্যেসবশত সুযোগ পেলে বিভিন্ন জিনিস চুরি করে লুকিয়ে রাখে বা স্থান বদল করে দেয়, আর মানুষকে বিরক্ত করে মজা পায়। এখন উপায় একটাই, এদের সৎকার করে মুক্তি দেওয়া। একটা কথা কিন্তু মানতে হবে, চাঁদডোবা আমাদের আতঙ্কে ডুবিয়ে ছেড়েছে। নিতুর কথায় হালকা হেসে সুমন বলল, সে আর বলতে, সকালেই মিস্টার সেনকে ফোন করে সবটা জানাতে হবে, আর গ্রামের লোকদের পুরোটা বুঝিয়ে ওদের শেষকৃত্য করতে হবে। নিতু আর শেখর চুপ করে বসে রইল। এক রাতে ধকলটা একটু বেশি গেছে। সুমন উঠে একটা সিগারেট ধরিয়ে জানলার কাছে এসে দাঁড়ালো। ভোর হতে যাচ্ছে, তোরা একটু ঘুমিয়ে নে। আজই আমরা সব ব্যবস্থা করে বিকেলে ফিরে যাব। জানলা দিয়ে দেখলো আম গাছের মগডালগুলো আবার দুলতে শুরু করেছে, তবে বেশ আস্তে আস্তে, আর কানটা যেন খুব দূর থেকে খিলখিল করে হাসছে। শেষ হলো আমাদের আজকের নিবেদন ডক্টর সৌরভ বাগ মহাশয়ের লেখা চাঁদডোবার চোরাচুন্নি। গল্পের কথকের ভূমিকায় সায়ন, সুমন প্রতীক, শেখর দেবাদ্রি, নিতু সুচরিতা, মিস্টার রজত সেন বিতান, পানের দোকানদার রাজদীপ, ম্যাজিক ভ্যান চালক ঋদ্ধিমান, বয়স্ক ভদ্রলোক বাসব, বয়স্কা ভদ্রমহিলা ব্রতিদি, চায়ের দোকানদার ও গ্রামবাসী সূর্যশঙ্কর, মহিলার আত্মা অর্পিতাদি, পুরুষ আত্মা ঋতদীপ, প্রতীক প্রীতম, চন্দন কিস্কু সুমিত, নির্দেশনা মোহর, সূত্রধার আমি মোনালিসা, পোস্টার সম্পাদনায় কৃষ্ণেন্দু, শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে শুভধর, সহ পরিচালনা ও প্রযোজনায় শুভদীপ, পরিচালনায় মোহর, পর্ব পরিচালনায় ও সমগ্র পরিকল্পনায় স্বপ্নদীপ। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরো অনেক সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের গল্পের খেলাঘর ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে আপনাদের কাছে ফিরব খুব শীঘ্রই নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।